স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি খালেদ মহিউদ্দিন। যেসব মৌলিক প্রশ্নের সুরাহা করতে শুরু হয়েছিল মুক্তিযুদ্ধ, সেসবের সমাধান স্বাধীন দেশে কতটা হয়েছে সেই হিসাব নিকাশ করার জন্য 4 দশক খুব কম সময় নয়। স্বাধীন বাংলাদেশের গোড়ার দিকের সংবিধানে মুক্তিযুদ্ধের মূল চেতনার সমন্বয় ঘটেছিল অনেকটাই, কিন্তু তারপর নানান সময় সেই সংবিধান কাটাছাড়া করা হয়েছে নির্মমভাবে। স্বাধীনতার মূল চেতনার অনেক কিছুই এখন উধাও আমাদের সংবিধান থেকে। উল্টো বিভিন্ন সময় যোগ করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অনেক কিছু। মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য পূরণ হয়নি এখনো। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোট বাঁধতে মরিয়া প্রধান রাজনৈতিক দলগুলো। মূলধারা রাজনীতিতে চলছে যে কোনোভাবে ক্ষমতায় যাবার লড়াই। রাজনৈতিক বিভাজন দূর করা সহ দেশের নানান সমস্যার সমাধান বাতলে দিচ্ছে বিদেশিরা। এসব নিয়ে আজ কথা বলবো দুই রাজনৈতিক দার্শনিকের সঙ্গে। আলাপচারিতায় খুঁজবো কিছু প্রশ্নের উত্তর। স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ চেতনার কতটা বাস্তবায়ন হয়েছে? দেশের সম্পদ ও সামর্থ্য ব্যবহারে আমরা কতটা পারঙ্গম? অভ্যন্তরীণ বিষয়ে ভিনদেশি হস্তক্ষেপের দায় কার? বিকল্প রাজনীতি কেন জনসমর্থন পাচ্ছে না? জানিয়ে রাখি, আজকের বাংলাদেশে আপনার মতামত প্রশ্ন পাঠাতে SMS করতে পারবেন। SMS পাঠানোর নিয়ম, একে বিও লিখে স্পেস দিন, লিখুন আপনার নাম, স্পেসে লিখুন আপনার মতামত প্রশ্নটি, যে কোনো মোবাইল ফোন থেকে পাঠিয়ে দিন 16232 এই নম্বরে। এছাড়া ইমেল করতে পারবেন akbo@independent24.tv ঠিকানায়, লিখতে পারেন ফেসবুক ও টুইটারেও। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন মার্ক্সীয় তাত্ত্বিক ও প্রবীণ রাজনীতিক, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি জনাব বদরুদ্দীন ওমর, এবং মার্ক্সীয় তাত্ত্বিক, কবি ও প্রাবন্ধিক জনাব ফরাদ মাজান। স্বাগত আপনাদের। জনাব বদরুদ্দীন ওমর, আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ জানিয়ে রাখি আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা আপনার কাছে জানতে চাইবো, আসলে একই প্রশ্ন জনাব ফরাদ মাজার আপনার কাছেও জানতে চাইবো, যে প্রথমে বদরুদ্দীন ওমর কাছে জানতে চাই যে আমাদের প্রাকৃতিক সম্পদ তেল, গ্যাস, খনিজ সম্পদ, পরিবেশ, নদী, উর্বর ভূমি ব্যবহারে আমরা কতটা সাফল্যের পরিচয় দিয়েছি বা কতটা দক্ষতার পরিচয় দিয়েছি? শোনেন, এটা তো একটা কতখানি আমরা নিজেদের সম্পদ ব্যবহার করতে পারবো, এটা নির্ভর করবে কাদের হাতে ক্ষমতা আছে। এবং তারা ব্যবহারের মানে শুধু এটা না যে আমি প্রডিউস করলাম, ডিস্ট্রিবিউশনেরও একটা অ্যাসপেক্ট আছে। এবং সেইটার দিকে লক্ষ্য না করে যদি শুধু প্রোডাকশনের কথা বলা যায় তাহলে কিন্তু একটা আলোচনা হয় না। জি, সম্পদের ব্যবহার এখানে এখন কাজী কথা হচ্ছে যে কতদূর সফল হয়েছে এটা বলা শুধু এটা নয় যে আমি কতদূর প্রডিউস করে বাইরে রপ্তানি চালান করতে পেরেছি বা কিছু। সেদিক দিয়ে দেখলে এখানে দেখা যাবে যে বাংলাদেশে যখন থেকেই আপনার এই তেল, গ্যাস ইত্যাদির যে সন্ধান পাওয়া গেছে এবং উত্তোলন করা হচ্ছে, তখন থেকেই এখানে এই পুরো জিনিসটার সাথে একটা দুর্নীতির একটা সম্পর্ক দাঁড়িয়ে গেছে। কারণ 72 সাল থেকেই আমরা যে এখানে শাসন দেখে এসেছি সেটা কিন্তু লুটতরাজের মধ্যে দিয়ে শুরু হয়েছে, এবং সেখানে লুটতরাজ প্রাথমিক পর্যায়ে, তারপরে দুর্নীতি, ঘুষ যা হয় সমস্ত। তো কাজী সফল হয়েছি এটা যে পরিমাণ আমাদের সম্পদ আছে। যেমন ধরেন বেপেক্স যে সমস্ত জায়গায় এক্সপ্লোর করেছে তারা অনেক সস্তায় করেছে, কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া করেছে। এবং সেখানে তাদেরকে না দিয়ে যে বিদেশিদেরকে যেভাবে দেয়া হয়েছে, তাদের কাছে আমরা একটা টেকনোলজিক্যাল একটা সাহায্য সহযোগিতা নিতে পারতাম এবং নিয়ে আমরা নিজেরাই করতে পারতাম। আসলে একটা নিজেদের উপর সেটা না করে এই বাইরের কোম্পানিদেরকে দিয়ে দেওয়া, এবং ফলে আমরা এখানে তো ক্ষতিগ্রস্ত হয়েছি। এখানে যে ইউটিলাইজেশন যেটা হচ্ছে যে আমাদের এখানে সম্ভব ছিল সেইটা তো এখানে আমরা করতে পারিনি। ফরাদ ভাই, আপনি এই সম্পর্কে? আমি খুব প্রথমত খুব সোজা উত্তর দিয়ে দেবো। আমরা মোটেও ভালোভাবে ব্যবহার করিনি, ওকে। কিন্তু আমরা দুটো ভাগ করে দেখতে হবে। একটা হচ্ছে আমরা যখন উর্বরতার কথা বলেন তখন আপনার প্রকৃতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির প্রসঙ্গটা এসে যায়, যে আমরা উর্বরতা বলতে কী বোঝাচ্ছি, প্রকৃতির সঙ্গে ব্যবহার করছি, তার মানে দৃষ্টিভঙ্গিটা আমার কী। সেটা দেখতে গেলে আমাদের দেখতে হবে দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের এখানে যে ব্যবস্থাকে আমরা শুরু থেকেই আমরা পর্যালোচনা ছাড়া গ্রহণ করেছি। ওর হয়তো একটা দিক তিনি বলেছেন, তার সঙ্গে আমি একমত। সেটা হচ্ছে এই যে আমরা একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্টের দিকেই গেছি। আমরা একটা ব্যবহার করেছি, উর্বরতা বলুন কি আমাদের প্রাকৃতিক সম্পদ বলুন, একান্তই একটা ক্যাপিটালিস্ট ইকোনমির অধীনে। ওই প্রথম দিকে একটা স্টেট ক্যাপিটালের জায়গা থেকে করেছি, পরবর্তীকালে ক্যাপিটালিস্ট একটা ইকোনমির জায়গা থেকে করেছি। আর এখন আমরা করেছি মূলত বিদেশি বহুজাতিক কোম্পানির চাপে, তাদের স্বার্থে। এবং এর কখনোই এটা আমরা ভালোভাবে ব্যবহারের কোনো চিন্তাই আমরা কখনো করিনি। আর ভালোভাবে ব্যবহারের চিন্তাটা আরও আসতে পারত যদি আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রটা আমরা কায়েম করতে পারতাম। পিপল যদি এই সব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারতো। এটা আমাদের হয়নি। আমাদের যে মধ্যবিত্ত শ্রেণী গড়ে উঠেছে সেও এইসব ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সচেতন আমাদের ছিল না। আমাদের রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠেছে, এটাও টিকে থেকেছে কিন্তু এক ধরনের এই স্থানীয়, যেটা আমরা বলি মুৎসদ্বীপ, স্থানীয় কন্ট্রাক্টর আকারে। ফলে আপনার সম্পদটা নষ্ট হয়েছে আগাগোড়ায়।
এবং আমরা বাংলাদেশ সারা পৃথিবীতে যদি আপনি চিন্তা করেন, উর্বরতার কথা নিয়ে বলেছেন, নিঃসন্দেহে উর্বর দেশ, এবং যেটাকে আমরা বলি, বিজ্ঞানীরা বলে অরিজিন অফ ডাইভার্সিটি, প্রাণবৈচিত্র্যের দিক থেকে সবচেয়ে সমৃদ্ধশালী দেশ। আমাদের দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গি প্রকৃতির প্রতি, যে সেটা যে ইন্ডাস্ট্রিয়াল যে ইকোনমি, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা একমাত্র ইতিবাচক দিক। মানে পরিবেশ সম্পর্কে প্রকৃতির প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেক্ষেত্রে যে তাকে যে আমরা একটা পরিবেশ সম্মতভাবে আমরা গড়ে তুলব, তাকে যে আমরা প্রাণসম্মতভাবে তাই গড়ে তুলব, এই চিন্তাটা আমাদের সমাজের মধ্যে কখনো ছিল না, শুরু থেকেও ছিল না, এখনও খুব আছে বলে আমার কাছে মনে হয় না। যদি আমরা অনেক সময় পরিবেশের কথাবার্তা বলি, কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদের খুবই দুর্বল, ব্যবহারটা আমাদের আমরা কি তাহলে পিছিয়ে গেছি 1971 থেকে 2012? আমরা কি পিছিয়ে গেছি? আমরা যে ব্যবহারের কথা বলা, আমাকে ছোট্ট একটা উদাহরণ দিই আপনি, তাহলে আমাকে সহজে বুঝতে পারবেন। বাংলাদেশ সারা পৃথিবীতে মিষ্টি পানিতে সমৃদ্ধ। তেলের কথা বাদ দিন, আপনি তো সমুদ্রের কথা বলছেন, এটা অনেকে জানে না। মিষ্টি পানিতে সারা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশ। পানির দাম তেলের চেয়ে বেশি, পানির দাম দুধের চেয়ে বেশি, পানির দাম মদের চেয়ে বেশি। তাই বাংলাদেশ যদি শুধুমাত্র পানি রক্ষার জন্য নীতি গ্রহণ করত, বাংলাদেশ ইতিমধ্যে ইউরোপ বলুন কি যে কোনো বিদেশি সবচেয়ে সমৃদ্ধ অর্থনীতির কথা বলুন, ওর জায়গায় চলে যেত, শুধু পানির উপরে ভিত্তি করে চলে যেত। তার মানে আমরা কি ব্যবহার, একটা উদাহরণে বোঝা যাবে যে আমাদের চিন্তা কত দুর্বল। মানে পানির প্রতি দেখেন আমাদের চিন্তাটা কত দুর্বল। আমরা তো ধ্বংস করেছি সমস্ত কিছু, বিষাক্ত করে তুলেছি। জনাব বদরুদ্দীন ওমর, আপনি বলবেন কি যে আমরা যে দুর্বলতা দেখাচ্ছি বা আমরা যে দুর্বল, এর কারণ কি আসলে? মানে এর জন্য কে দায়ী বা কি কারণে আমরা এরকম? যেটা আমি প্রথমেই বলেছি যে এই ব্যবহারটা কারা করছে, যেমন পানির কথা বললেন, বা ধরেন খনিজ অন্যান্য সম্পদের কথা বলেন, জমির কথা বলেন, এর ব্যবহার কিভাবে হবে এটা নির্ভর করছে কারা এই ব্যবহার করার মতো ক্ষমতায় আছে। তো বাংলাদেশে যে 72 সাল থেকে যারা ক্ষমতায় আছে, এই কারা ক্ষমতায় এলো, এটা তো একটা বিশ্লেষণ। কিন্তু ক্ষমতা তো কোনো অলৌকিক প্রক্রিয়া না। অলৌকিক প্রক্রিয়া নয় তো, সেটা আমি বলছি তো, অলৌকিক তো না। এই ক্ষমতাটা যারা ব্যবহার করার মতো জায়গায় গেল, তারাই ক্ষমতায় কেন আসলো? আওয়ামী লীগ দল। তারা কেন ক্ষমতায় আসলো? হ্যাঁ, তারা ক্ষমতায় আসলো দীর্ঘদিন ধরে একটা আন্দোলন 47 সাল থেকে চলে এসছে এদেশে। প্রথমে একটা নানা রকম নির্যাতন শোষণের বিরুদ্ধে করে, তারপরে দেখা গেল যে না, এখানে স্বাধীনতা ছাড়া এটা হবে না। তখন একটা স্বাধীন হওয়ার জন্য শেষ পর্যায়ে আন্দোলন হয়ে স্বাধীন হয়ে গেল। কিন্তু এই আন্দোলনটা শেষ পর্যন্ত যাদের নেতৃত্বে হলো, হ্যাঁ, তারা কারা? এরা কি বাংলাদেশের কোনো কৃষকের প্রতিনিধিত্ব, শ্রমিকের প্রতিনিধিত্ব করতো, কোনো বড় জমিদারি জমি স্বার্থের প্রতিনিধিত্ব করতো, কোনো শিল্পের প্রতিনিধিত্ব করতো? মোটেই না। এই যে আওয়ামী লীগ ছিল, এরা তো আপনার একটা মধ্যস্বত্বভোগীদের অর্গানাইজেশন ছিল। কৃষক শ্রমিকের প্রতিনিধিরা বা জনসাধারণের প্রতিনিধিরা ক্ষমতা আসতে পারলেন না কেন এই জায়গাটা? সেটা আপনি যে কোনো দেশ সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন, এটার অনেক কারণ আছে। আপনি তো খুব সংক্ষেপে কথা বলতে বলছেন, জি, সেই জন্য আমি বলছি ওইটা কেন আসতে পারলো না, এই কারণের মধ্যে যাওয়ার এখানে হলে অনেক মোদ্দা কথা হলো আসতে পারেনি। প্রথমে না, তাহলে এলো কারা? এলো হচ্ছে যে এখানে উকিল, মুখতার, তারপরে পাটের দালাল, বিমার দালাল। শেখ মুজিব নিজেই তো যে 22 পরিবারের বিরুদ্ধে লড়তেন, তিনি তাদেরই ইউসুফ হারুনের ইন্স্যুরেন্স কোম্পানির একজন দালাল ছিলেন। তাহলে এই যে ধরুন যে যাদের এই মধ্যস্বত্বভোগীদের, যে তারা যখন ক্ষমতায় এলো, এটা জানেন যে যারা ক্ষমতায় আসে তারা তো এসে নিজেদের ধনসম্পদ, সে কিন্তু 41 বছর তো অনেক দীর্ঘ সময়। উনি ধরেন মানে 75-এ 15 আগস্টের পরে তো মানে আরো অনেক ধরনের সরকার, অনেক ধরনের মানুষ ক্ষমতায় আসলেন। তো কোনোটাই আমরা একটা ভালো, না, কোনোটা হবে কি করে? ওই যারা আসলো তারা ওই ধারাবাহিকতাই বহন করে আসছে, মানে সারাক্ষণ সেই ধারাবাহিকতাই বহন করে। এটা তো হঠাৎ করে কোনো অ্যাবরাপ্ট ব্রেক তো 75 সালে হয়নি। আমরা আমাদের মানব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কতটুকু সফল হয়েছে? আমাদের এখন রেমিটেন্সের একটা বড় অংশ আসছে মানব সম্পদের ক্ষেত্রে। আমরা মানব সম্পদ থেকে আমাদের কিছু সাফল্য দেখি বা মানব সম্পদ তো তারা যে রেমিটেন্স আসছে, এইটা দিয়ে একটা দেশ তো, বা আমরা অনেক কাজ করছি আমাদের এখানে যেহেতু বাইরের যে আপনার ধরেন যে উপার্জন, যেটা যে বিদেশি মুদ্রা বলা হয়, এটা গার্মেন্টস থেকে হচ্ছে, কিন্তু গার্মেন্টস থেকে ওইভাবে যতটা দেখানো হয় অতটা হচ্ছে না। মানে গার্মেন্টস একটা দর্জির কারখানা, এইখানে তো সমস্ত কিছু বাইরে থেকে আনতে হচ্ছে। সেখানে যে ফরেন এক্সচেঞ্জ খরচা হচ্ছে, সেটা যদি আপনাকে ফরেন এক্সচেঞ্জ উপার্জন থেকে বাদ দিতে হয়, তাহলে কিন্তু তার চেয়ে বাইরের এই যে লোকরা যে টাকা পাঠায় সেটা অনেক বড়। এখন এইটা এখানে মানুষ নিজেদের দেশে মানুষ রপ্তানি করে যারা দেশের উন্নতি করতে চায়, তারা তো বোঝেনি কি অবস্থা। আগে বানর রপ্তানি করতো অনেকে এখান থেকে, প্রথম দিকে তো মানুষের আগে বানর রপ্তানি হতো। তো এখন এইটার উপরে তো এটা রেমিটেন্স এলে ভালো, কিন্তু এইটার উপরে তো একটা
দেশের একটা না, এমনিতেও- অর্থনীতিকে দাঁড় করানো যায় না। এমনিতেও আমাদের মানে জনগণ অনেক কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি যে মানে আগের চেয়ে অনেক বেশি কর্মঠ, এক জায়গায় যখন একটা ফসল হতো তার জায়গায় 3টা ফসল হচ্ছে, অনেক বেশি ফসল হচ্ছে, সেইগুলি কি একটু পজিটিভ কিনা? নিশ্চয়ই পজিটিভ। হ্যাঁ, এটা আমি বলবো, যেমন অনেকে আমাকে বলে যে আপনি খালি নেতি সমালোচনা, নেগেটিভ সমালোচনা করেন। এখন হয়েছে অনেক কিছু। ধরেন ঢাকায় 50 সালে যে ঢাকা ছিল, এখন কি সেইটা আছে? কত বাড়ি ঘর ইত্যাদি। ঢাকাকে তখন একটা ওয়ে সাইড ভিলেজের মতো মনে করত, এখন এইটা একটা মেগা সিটি হয়েছে। এইখানে কত বাড়ি ঘর, কত কারখানা, কত কিছু এখন হয়েছে। হ্যাঁ, তারপরে সারা দেশময় অনেক কলকারখানা হয়েছে, জমির উর্বরতা বেড়েছে দিয়ে। আচ্ছা, কিন্তু এটা তো হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছি, ডিস্ট্রিবিউশনের কথা। ডিস্ট্রিবিউশনের কথাটা যদি আপনি বিবেচনা করেন, তাহলে নেগেটিভ দিকে একটা চিন্তা আপনার আসবেই। কেননা এইখানে এত বাড়িঘর ইত্যাদি হয়েছে, সাথে দেখছেন যে 40 লক্ষ লোক বোধহয় বস্তিতে থাকে। সেখানে না আছে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা, না আছে ভালো পানি। যে পানির কথা উনি বললেন, সে পানি তাদের কাছে কি অ্যাভেলেবল? তো এইখানে তারা এই উন্নতিটাকে কিভাবে দেখছে? এত কলকারখানা হয়েছে, এত হয়েছে, তারা কোন জায়গায় আছে? তারা তো পজিটিভলি এটা দেখতে পারে না। তা আমি যদি তাদের হয়ে কথা বলি, তাহলে আমাকে তো এটার সমালোচনা করতেই হবে। আমি তো ওই অন্য জায়গায় দাঁড়াতে পারবো না। ফরাদ ভাই এই সম্পর্কে কি আমি বলবেন? দুটো প্রশ্নকে একটু যুক্ত করে বলার চেষ্টা করবো যথাসম্ভব। একটা হচ্ছে যে আপনি ধরুন, আমি যেহেতু আপনি আমাদেরকে মার্কসিস্ট তাত্ত্বিক আকারে পরিচয় করি, মার্কস থেকে ধরে দেব কথাটা। একটা হলো যে যখনই আপনি একটা গণতান্ত্রিক বিপ্লব যদি আপনি ব্যর্থ হন, যখন আপনি ব্যর্থ হন, তখনই তার বক্তব্য ছিল যে এইসব দেশগুলোতে আপনি পুঁজিতান্ত্রিক বিকাশটা ঘটবে প্রুশিয়ান কায়দায়। প্রুশিয়ান কায়দা মানে পেইনফুল, অত্যন্ত কষ্টকরভাবে আপনার পুঁজিতান্ত্রিক রূপান্তরটা ঘটবে। যদি আপনি গণতান্ত্রিক বিপ্লবটা করেন এবং তার সঙ্গে সাথে কিছু কিছু রিফর্ম করেন, যেমন ল্যান্ড রিফর্ম এটা করেন, তখন ক্যাপিটালিজমটা খুব দ্রুতবেগে এগোবে এবং তখন শ্রমিক শ্রেণী বিকাশও দ্রুতবেগে ঘটবে এবং তখনই যাকে আমরা বলি সমাজতন্ত্রের পুঁজিতান্ত্রিক রূপান্তরে দ্বারা আরও উন্নত সমাজ ব্যবস্থার দিকে আপনি দ্রুতবেগে যেতে পারবেন। ফলে আগের যে প্রথম প্রশ্ন আপনি করেছিলেন যে আমরা কেন এটা হয়নি, বাংলাদেশে ঘটনা কেন ঘটেনি, এটা একটা বড় কারণ ছিল যে আপনার 70-এ যখন আমরা নির্বাচনটা হয় বাংলাদেশে, সেই নির্বাচনে আমাদের দেশে যেই এর আগের যে দীর্ঘ 1947 সাল থেকে শুরু করে যে দীর্ঘ বামপন্থীরা বিপ্লবীরা যে সমাজটি যে তৈরি করেছিলেন আপনার একটা ফিউডালিজমের বিরুদ্ধে এবং এই জমিদার প্রথার বিরুদ্ধে, তারা যে লড়াইটা করেছিলেন, শ্রমিকদেরকে তারা আন্দোলন করেছিলেন, শ্রমিকদেরকে সচেতন করেছিলেন, তারা আন্দোলনটাকে তৈরি করে এনেছিলেন। কিন্তু 70-এ তারা নির্বাচনে তারা অংশগ্রহণ করেননি। মানে নির্বাচনের প্রশ্নে তার যে দৃষ্টিভঙ্গি ছিল, সেই দৃষ্টিভঙ্গি মুভাহিদ আমার সাথে একমত নাও হতে পারেন, সেই দৃষ্টিভঙ্গিকে আমি মনে করি তাদের ভুল ছিল। তার যদি তারা লেনিনের উদাহরণ দিয়েছেন তো ভুল ছিল। সেই নির্বাচনে যখন আওয়ামী লীগ জিতে আসে, তখন বুর্জোয়া আইনের দিক থেকে, আন্তর্জাতিক দিক থেকে, বিভিন্ন জনগণের দিক থেকে লেজিটিমেট লিডারশিপটা তখন শেখ মুজিবের হাতে তখন চলে যায়। মানে সমস্ত কিছু বামপন্থীর অবদানটা তারা রাখেন, কিন্তু ওই যে ট্যাকটিক্যাল কৌশলগত যার বড় ভুলের কারণে যখনই একটা শ্রেণীর হাত থেকে পুরো ক্ষমতাটা চলে যায় একটা ভিন্ন একটা শ্রেণীর হাতে, এবং তারপরে আপনি একটা পেটিবুর্জোয়া শ্রেণীর দলের মাধ্যমে আপনি এই 1971 সালে যে আপনি যে পরিবর্তনটা আপনার ঘটে, যে স্বাধীনতা যুদ্ধটা আমরা বলি, সেই ঘটনা আপনার ঘটে। এবং তখনই সমাজ পরিবর্তনের কথাটা আমরা বাদ দিয়ে আমরা সেখানে দেখলাম যে নতুন কথাবার্তা আসছে, মুক্তিযুদ্ধের চেতনার কথা আমরা শুনলাম নতুনভাবে, এবং সেটা একটা দলীয় ব্যাখ্যার জায়গা থেকে, এবং সেখান থেকে আমরা কিন্তু খুব একটা আমরা এগোতে পারিনি। এগোতে না পারার কারণে আপনি এই গত 41 বছরে আপনাকে প্রুশিয়ান কায়দায় অত্যন্ত কষ্টকরভাবে একটা ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট হচ্ছে। এখন শেষ কথা হচ্ছে এই ক্যাপিটাল ডেভেলপমেন্ট কি নেগেটিভ পুরোটা? মার্কস বলবেন যে নট নেসেসারিলি। মানে পুঁজিতন্ত্র মাত্রই যে একটা নেতিবাচক জিনিস, এটা মার্কস কখনো বলতে, পুঁজিতন্ত্রের সবচেয়ে বেশি প্রশংসা যিনি করেছেন তিনি কার্ল মার্কসই করেছেন, এমনকি বুঝিয়ে দিয়েছেও যে সবসময় সে বিপ্লব ঘটায়, সবসময় সে পরিবর্তন ঘটায়। ফলে এই পেইনফুল কষ্টকর এই দীর্ঘ পথের মধ্য দিয়েও নিঃসন্দেহে সবসময় পরিবর্তন ঘটায়। ফলে এই পেইনফুল কষ্টকর এই দীর্ঘ পথের মধ্য দিয়েও নিঃসন্দেহে যে এই ধরনের ক্যাপিটালিজম যেই আপনার অবদান রাখতে পারে, সে অবদান বাংলাদেশে হয়েছে। আপনি স্কিল ডেভেলপ করেছে বাংলাদেশ নিঃসন্দেহে। আজকে আমরা এখানে বসে আছি একটা বিশাল একটা টেলিভিশন সেটের মাধ্যমে। আপনি দেখেন, আপনি নিজেকে যদি আপনি চিন্তা করেন, আরও তরুণদের যারা চিন্তা করেন, যারা টেলিভিশন ক্যামেরা দ্বারা আজকে ক্যামেরার পেছনে দাঁড়িয়ে যাচ্ছেন, এটা তো আপনি 10 বছর আগে দেখেননি। এগুলো আপনি নিঃসন্দেহে আপনার ঘটছে। আর বিভিন্ন ক্ষেত্রে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রি ডেফিনেটলি ওর ভাই সঠিক কথা বলেছেন যে এখানে আপনি শ্রমিকদেরকে আপনি
তাকে নিংড়াচ্ছেন, তাকে তার রক্ত চুষে নিয়ে আপনি এখান থেকে টাকা বের করছেন, তাদের উপর পরিক্রম ডেভেলপ করছেন, কিন্তু এর মধ্যেও আপনি দেখবেন যে সেখানে একটা ম্যানেজমেন্ট গড়ে উঠেছে, একটা ব্যবস্থাপনা গড়ে উঠেছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ফলে ওই পরিবর্তন তো আপনি ইতিবাচক দিকটা আপনি দেখবেনই, ঠিক আছে। আপনি যদি বলেন যে দাস ব্যবস্থার কোনো ভালো জিনিস ছিল কিনা, ছিল, অ্যারিস্টটল ছিল, প্লাটো ছিল, খারাপ কি ছিল, কিন্তু কথাটা আপনার প্রশ্নটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা কি আসলে আমরা অগ্রগতি আকারে ধরবো কিনা, এটা কি আমাদের স্বপ্নের সঙ্গে মিললো কিনা, এটা সেখানে আমি বলবো যে উমর ভাই ঠিক কথা বলেছেন, এটা নিঃসন্দেহে অত্যন্ত অসঙ্গতি। আমরা যেটা স্বপ্ন দেখেছি সেটা আমরা থাকি না, আমরা প্রান্তিক দেশ, গরিব দেশ, অত্যন্ত আমাদের উপর যে কেউ আপনার খবরদারি করে বেড়ায়, এবং এই দেশে আমাদের আসলে কোনো দখলদারি নেই, আমাদের সত্যিকার কোনো আমরা ক্ষমতা নেই, এই জায়গা আসছে এবং পেইনফুলি আমরা এই পথটা অতিক্রম করছি, এটা কষ্ট। জনাব বদরুদ্দীন ওমর, আপনার কাছে জানতে চাইবো যে তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গটা এখন সব মহলে অনেক বেশি আলোচিত হচ্ছে, যে আপনি কি মনে করেন দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়া বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হওয়া কোনটি আপনি যুক্তিযুক্ত মনে করেন? না শোনেন, তত্ত্বাবধায়ক সরকারের যে এই পুরো ধারণাটা বা এই তাগিদটা তৈরি হয়েছে কেন? এটা তৈরি হয়েছে এই জন্যেই যে একটা, যেমন ভারত আছে বা অন্য জায়গায় আছে, একটা বিদ্যমান সরকারের অধীনে নির্বাচন কমিশন নির্বাচন করে, সেটা সকলেই মেনে নেয়। আমাদের দেশে এটা যেটা হয় যে নির্বাচন কমিশনের অধীনে যে নির্বাচন, এইটা আপনার ক্ষমতাসীন যে সরকার সেইটা সেখানে হস্তক্ষেপ করে। এ কারণেই এখানে কোনো দলীয় এখনো যে অবস্থাটা হচ্ছে, যে বলছে কেন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, যেখানে রাস্তায় মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, যারা বিরোধী দলকে রাস্তায় মিটিং মিছিল করতে দেয় না, সে বিরোধী দল শুধু বিএনপি নয়, কোনো বিরোধী দলকেই মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না, সেখানে এই সরকার একটা নির্বাচন এমনভাবে দেবে যাতে তারা ক্ষমতায় আসবে না, এটা তো চিন্তা করা মুশকিল। কিন্তু স্যার, এই দেশে কি আমরা একটা এরকম গোষ্ঠী বা দল পাবো যারা আসলে একটা নিরপেক্ষ নির্বাচন করবে? আমি কথাটা শেষ করি। জি। 90 সালে যখন এই তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা এলো, তখন এই জন্যই হলো যে এখানে যে দুই প্রধান রাজনৈতিক দল এবং জোট তখন ছিল, তাদের মধ্যে এক জায়গায় বসে নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচন করবে একটা অস্থায়ী সরকার করে, এরকম অবস্থা তো ছিল না, কেউ কারো কথা শুনবে না। কাজী সেখানে এই যে দ্বন্দ্বটা এখনো পর্যন্ত চলছে, এখন এইটাকে একটা পুরোদস্তুর পুঁজিবাদী বা বুর্জোয়া ব্যবস্থা ঠিক বলা যাবে না। বুর্জোয়া কিছু লক্ষণ এদের মধ্যে আছে, কিছু চারিত্রিক আছে তার বৈশিষ্ট্য, কিন্তু একটা বুর্জোয়া সমাজে যেটা হচ্ছে, তারা নিজেরা, যেমন ইন্ডিয়া দেখেন এত মারপিট করছে বিরোধী দলের সাথে, কিন্তু বসে আবার নিজেদের যে, আমি বলি যে শ্রেণীগত যে তাদের যে অবস্থান, যেটা সেটার খাতিরে তারা কিন্তু বসছে একসাথে, সেখানে পারিবারিক ব্যক্তিগত ইত্যাদি ব্যাপার এরকমভাবে নেই যাতে পরস্পরের সাথে একটা চীনের প্রাচীর খাড়া করে রেখে দিয়েছে, কোনো আলোচনা নাই, কিছু নাই। হ্যাঁ, নির্বাচন আপনার অ্যাসেম্বলি বয়কট সব দেশেই হয়, অল্প বিস্তর মারামারি হয়, এইখানে যেভাবে হয় এইভাবে তো কোনো জায়গায় হয় না। এখানে ইলেকশনের পর একটা যেটা হয় যে খালি কাজ হচ্ছে জাতীয় সংসদের একটা মন্ত্রিসভা গঠন করা, এরপর জাতীয় সংসদের আর কোনো ফাংশন নাই। এইটা বাদে যা কিছু হয় সেটা আপনি বলতে পারেন এটা হচ্ছে একটা ডিফাঙ্ক্ট একটা জাতীয় সংসদ। তাহলে এখানে এই অবস্থাটা, যেটা আজকে যে প্রশ্নটা এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না হবে, এইটার তো একটা হবে কি না হবে এর একটা দৃষ্টান্ত তো আগে, বা একটা অবস্থা তো আগে 96 সালে দেখা গেছে, যখন বিএনপি নিজেদের অধীনে নির্বাচন করলো, আওয়ামী লীগ বয়কট করলো, সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হলেন খালেদা জিয়া, কিন্তু তারপর কি হলো সেটা তো বাতিল হয়ে গেল, হয়ে আবার সেই জাতীয় সংসদে সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার করে নতুন নির্বাচন করতে হলো। তো এইবারেও যে তারা বলছে আওয়ামী লীগ যে আমরাই আমাদের অধীনে করব, এখানে তো কোনো শিক্ষা নেই, আগেকার থেকে শিক্ষা নেই। এই বাস্তব যে অবস্থা, এখানে তারা যদি বলে আমাদের অধীনেই হবে, তারা তো বাস্তব অবস্থা হচ্ছে তারা তো 15, 20 কি 25-এর বেশি সিট পাবে কিনা সন্দেহ। কাজী কথা হচ্ছে না, আমি বলি যেমন ইয়ে পেয়েছে 27 না 28টা ভোটে সিট এবারে বিএনপি, এরকম অবস্থাই হবে এরপরে। কিন্তু কথা হচ্ছে যে এইটা তো বোঝার ক্ষমতা নাই, কাজী তারা মনে করছে যে আমরাই এটা করব, কিন্তু দেশের লোক তো সেটা চাইছে না। দেশের লোক চাইছে যে একটা নির্বাচন হোক, একটা নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার যাকে বলছে আর কি। কিন্তু সমস্যা আছে, আমি একটা বলি,
এই তত্ত্বাবধায়ক সরকার 90 সালে যে হয়েছিল কিংবা 96 সালে যে হয়েছিল, যেহেতু দুই দলের মধ্যে কোনো মিল হবে না, সেটা একটা যান্ত্রিক পদ্ধতি তৈরি হয়েছিল জজ সাহেবদেরকে দিয়ে। অবস্থা এমনই যে সেটাকে শুধু ট্যাম্পার করে জজ সাহেব কোন জজ সাহেব হবে এইটা নিয়ে যে একটা রাজনীতি করে এই তত্ত্বাবধায়ক সরকারের যে ফর্মুলা ছিল সেটাকেও তো ডিস্ট্রয় করে দিয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার বললে তো হবে না, বিএনপিকে বলতে হবে যে কিভাবে এই তত্ত্বাবধায়ক সরকার গঠিত মানে বা কে হবে, ক্রুশিয়াল দিস ইজ কোয়েশ্চেন। ফরাদ ভাই আপনি কি মনে করেন এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে? না, প্রথমত আমি ধরুন এখানে দুটো দিক আছে, একটা থিওরিটিক্যাল প্রশ্ন আর একটা আমার প্র্যাকটিক্যাল ব্যাপার, হিস্ট্রিক্যাল ব্যাপার। প্রথমত তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটা একটা আজগুবি ধারণা। এটা প্রথমত এটা এসছে একটা বিশেষ সময়ের আপনার এসছে, এটা তৈরি হয়েছে। এবং ইভেন দেন সেই সরকারের ধারণার মধ্যেও যখন আপনি বলছেন যে বাংলাদেশে একমাত্র সৎ ব্যক্তি হচ্ছে বিচারপতিরা, আর কেউ সরকার প্রধান হতে পারবে না, এটা একটা হাস্যকর ব্যাপার। এবং বিচারপতিতে তো আমরা কেমন করছেন তার এখনকার তাদের বিভিন্ন রকম আচরণ আমরা দেখতে পাচ্ছি জিনিসটাতে। এবং তাও নয়, যখন এর সাথে যখন গণ অভ্যুত্থান যখন ঘটলো, তখনই আমরা দেখলাম যে যিনি সবচেয়ে সৎ মানুষ শাহাবুদ্দিন সাহেব, তার জন্য কিন্তু বাংলাদেশের সংবিধানটা বদলানো হলো। ফলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে তত্ত্বাবধায়ক সরকারের তর্কটা আসলে কিসের লক্ষণ? লক্ষণটা হচ্ছে যে আমাদের সমাজ সামগ্রিকভাবে গণতান্ত্রিক চিন্তা চেতনাতে অত্যন্ত পশ্চাৎপদ। কারণ তর্কটা ওই জায়গায় শেষ হয়েছে। বাংলাদেশের প্রশ্নটা তো আসলে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে আপনার গণতান্ত্রিক রাষ্ট্রটাকে আপনি গড়বেন কী করে, এবং সেটা আদৌ আপনি এই নির্বাচন আপনি যখন মনে করছেন যে নির্বাচনের মধ্য দিয়েই আপনি যদি একটা সরকার বদল ঘটান, আপনি এখানে গণতন্ত্র এসে গেছে, অথচ আপনি সংবিধানটা সম্পূর্ণ অগণতান্ত্রিক, এখানে মানবাধিকারটা আপনার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। সাধারণভাবে আমাদের নাগরিকদের মধ্যে তার কোনো ব্যক্তি চেতনা বা ব্যক্তি অধিকার সম্পর্কে কোনো ধারণা নাই। যেমন সে দেখতে পাচ্ছে যে কোনো বিচারপতিরা পর্যন্ত আপনার কোনো অভিযুক্তকে আপনি রিমান্ডে দিয়ে দিচ্ছে, পুলিশ নির্যাতন করে তার কাছ থেকে আপনি আবার তার বিরুদ্ধে আপনার বক্তব্য আদায় করে নিচ্ছে। তো যখনই আপনি এটা সমাজের মধ্যে এই ব্যাপারে কোনো রকম সাধারণ সচেতনতা নাই, গুম হয়ে যাচ্ছে মানুষ, তার মানে আপনার রাষ্ট্র কোথাও কোনো গণতান্ত্রিক চরিত্র নাই, মানে গণতান্ত্রিক বলতে আমরা যা বুঝি। আপনি সেই জায়গায় আপনার তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক গণমাধ্যমগুলো যেভাবে এটাকে প্রদান করে তুলছে এবং দলগুলো যেভাবে প্রদান করে তুলছে, এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা খুবই খারাপ একটা সময় রাজনৈতিকভাবে আমরা এগুতে যাচ্ছে। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন, যারা তথাকথিত বুদ্ধিজীবীর কথা বলুন, টেলিভিশনে টক শো হতেছে সারাক্ষণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। আমি মনে করি থিওরিটিক্যালি এটা কোনো বেসিসই নেই। যে কোনো ডেমোক্রেটিক স্টেটের ফান্ডামেন্টাল একটা ধারণা, মৌলিক ধারণাটা হচ্ছে এই যে সেখানে নির্বাচনী কমিশনটা একটা সাংবিধানিক একটা বডি, এবং তাকে পূর্ণ মাত্রায় নির্বাহী বিভাগ এমনকি একই সঙ্গে আপনার জুডিশিয়ারি তাকে সাপোর্ট করবে, যার ভিত্তিতে সে একটা নিরপেক্ষ নির্বাচন সে করবে। এবং সেই নির্বাচনের সময়টাতে মূলত নির্বাচন কমিশনে অন্তর্বর্তীকালীন সরকার, আপনি আলাদা করে সরকার গঠন করার আপনার প্রয়োজন নেই। আপনি যখনই আলাদা করে সরকার গঠন করার কথাটা বলবেন, তার মধ্যে নির্বাচনটাকে আপনি রাজনীতিকরণ করছেন, আপনি দলীয়করণ করতে চাচ্ছেন বলে আপনি তত্ত্বাবধায়ক সরকার নামক একটা আজগুবি ধারণা আপনি এখানে হাজির করছেন। এবং সেখানে আপনি দেখবেন যে একসময় খালেদা জিয়া যখন তার পক্ষে এটা প্রয়োজনীয় ছিল, তিনি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে গেছেন, এবং এখন আবার তিনি তার মানে খালেদা জিয়া এখন বিপক্ষে ছিলেন, এখন তিনি তখন পক্ষে গেছেন, এখন হাসিনা একসময় তার পক্ষে ছিলেন, এখন তিনি তার বিপক্ষে গেছেন। তো এই তর্কগুলো তো অত্যন্ত বাজে তর্ক। এই তর্কগুলো যত দ্রুত আমরা ছেটিয়ে না দূরে করে ফেলতে পারছি, বাংলাদেশ আমরা সামনে এগোবার কোনো আমি কোনো পথ দেখি না। আমাদের কি কোনো মানে এরকম কোনো দূর করার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি? প্রথম কথা যে এই তর্কগুলো যে অত্যন্ত অর্থহীন তর্ক, এটা অন্তত আপনারা গণমাধ্যমে আপনারা যারা আছেন আপনাদের খুব পরিষ্কার করে এটা আমাদেরকে জনগণকে বোঝানোর দায়িত্বটা আমাদের সকলেরই, শুধু আমাদের মধ্যে থেকে না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্র গড়বার যে প্রাথমিক যেসব শর্তগুলো, এটা আমরা 1971 সালে তো আমরা আসলে এটা করিনি। 71 সালে আমরা যে সংবিধানটা আমরা নিয়ে এসেছি, এটা ছিল একটা দলীয় সংবিধান, এবং সেই দলীয় সংবিধান আবার এখন যখন পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ফিরে এসছে, এটা আরও দলীয় দলবাজির সংবিধান হয়েছে। এরপরে প্রশ্ন তুলতে পারেন আপনি অতি সহজে, আদৌ বাংলাদেশ যদি সংবিধান দিয়ে বিচার করেন আদৌ এটা একটা রাষ্ট্র কিনা, কারণ এটা একটা দলের ঘোষণাপত্র ছাড়া এটা কিছু না। যখনই আপনার রাষ্ট্র কথাটা বলবেন, সমাজে বিভিন্ন রকম চিন্তাভাবনা আছে, সমাজে বিভিন্ন রকম লোকের আদর্শ থাকতে পারে, এই সমস্ত লোককে নাগরিক গণ্য করে তাদের ইচ্ছা এবং সংকল্পের ভিত্তিতে আপনি যতক্ষণ পর্যন্ত একটা নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে না পারছেন, বা যেটাকে আমি গঠনতন্ত্র বলি, কারণ সংবিধান শব্দ আমি খুব পছন্দ করি না, গঠনতন্ত্র যখন তৈরি করতে না পারছেন, ততক্ষণ পর্যন্ত এই আপদ থেকে আপনি উদ্ধার পাবেন না। এই আপদটা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র পথ হচ্ছে এই কথাগুলোকে বারবার বলা যে এটা আমাদের এখনকার সরকার চাইলে এর কোনো অংশ পুরোটা বা অর্ধেকটা বাতিটা। হঠাৎ আপনি যখন এই সময় এটা করছেন তখন এটাকে সন্দেহের বিষয়। আমার কাছে আপনি যদি পুরো ফাইন্যান্সিয়াল আর্কিটেকচারকে আপনি রূপান্তর ঘটাতে চান, বদলাতে ঘটাতে চান, সব কিছুকে মিলিয়ে আপনি আলোচনাটা আপনি করুন। আপনার তো এই যে
শেয়ার বাজারে আমার টাকা লুটপাট হলো, আপনি ব্যাংকগুলো সম্পর্কে যেভাবে তারা টাকা লুটপাট করছে বা সেখানে যেসব আইনগুলো আছে সেখানে আপনি কিছু করতে পারছেন না, আপনার সমস্ত আক্রমণের লক্ষ্যবস্তু করছে। এটাই প্রশ্নের জায়গা। আমরা একটা আপনি কথাটি তুলেন বলে ভালো হয়েছে। আপনি কি মনে করেন যে কোনো ধরনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করার জন্য এটা করা হচ্ছে? ইউনূসকে কি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলে মানে মূল্যায়ন করা? সেটাই বলেছি। আমি জানি না ডক্টর ইউনূস হাসিনার আক্রোশের কথাটা সেখানে, কিন্তু ডক্টর ইউনূস কি একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে হ্যাঁ, পারবেন? রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে তো নামেই ছিল তাকে, তিনি কি নামেননি নোবেল প্রাইজ পাওয়ার পরে? আমি 11 সরকার যখন ছিল, আমার কথা শুনবে কিনা জানি না। এখন প্রথম কথা হচ্ছে যে তিনি যখন দুইজন নেত্রী পলিটিক্যাল লিডার বাংলাদেশের, আমরা পলিটিক্যালি মোকাবেলা করব, তারা যখন জেলে, তখন তিনি রাজনীতি করতে নেমেছেন। ফলে এটার যে মূল্যটা, এটার কারণে তার প্রতি যে রাজনৈতিক প্রতিরোধও যদি আপনার শেখ হাসিনা করে, আপনি এটা খুবই ডিফিকাল্ট তাকে ডিফেন্ড করা। আমি বলবো যে এটা আমি কখনোই মানবো না যে ডক্টর ইউনূস অতিশয় খারাপ লোক, মন্দ লোক, এটা আমার কাছে ব্যাপারটা না। এটা হচ্ছে যে তিনি একটা ইডিওলজিকে রিপ্রেজেন্ট করে, তিনি একটা শ্রেণীকে রিপ্রেজেন্ট করে, একটা গ্লোবাল একটা শক্তিকে রিপ্রেজেন্ট করে, এবং শেষ গ্লোবাল শক্তির সম্পর্কটা আগাগোড়া ফাইন্যান্সিয়াল ক্যাপিটালিজমের রাইজের সঙ্গে গ্লোবাল শক্তির সম্পর্কটা আগাগোড়াই আমরা যাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, যে ডক্টর মুরবাজ খুব পরিষ্কারভাবে বলেছেন, সেখানে কিন্তু আমাদের ঘোরতর একটা আপত্তির জায়গা আপনার। না, আমি আপনাকে দ্বিতীয়ত আমাদের অনেক দর্শক আপনাদের কাছ থেকে কিছু আশার কথা শুনতে চেয়েছেন সার্বিকভাবে। জনাব বদরুদ্দীন ওমর যদি বলেন এই শেষ পূর্বে এসে যে আমাদের দেশটা নিয়ে আশার জায়গাটা কোথায়? না, আশার জায়গা তো আছেই, তা নাহলে আমরা চলছি কি করে? কাজ করি তো আশা আছে বলি। একবারে যদি দেখা যায় যে কোনো আশা নাই, তো সেটা তো এমন একটা অবস্থা যাতে সেটা মানুষকে তো কোনো কর্মে উদ্দীপ্ত করতে পারে না। অসুবিধার সংকটের জায়গা যেটা দাঁড়িয়েছে, যেটা হচ্ছে যে এখানে যে মধ্যশ্রেণীর যে গঠন যেটা বলেন 72 সাল থেকে নিয়ে, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, আগে যেটা ছিল ইংরেজ আমলে, পাকিস্তানি আমলে বলেন যে রাজনৈতিক আন্দোলন হয়েছে, এখানে যারা ছাত্র যুবক যেভাবে একটা প্রগতিশীল আন্দোলন, প্রগতিশীল একবারে সেরকম না হলেও ধরুন যে আওয়ামী লীগের মধ্যেও যে দলে দলে তখন এসেছিল, সেই ছাত্ররা কি ছিল? আওয়ামী লীগের সেই ছাত্রলীগ কি আর এখনকার ছাত্রলীগ এক নাকি? আগেকার সেই আওয়ামী লীগের ছাত্ররা কি লুটপাট করতো, টেন্ডারবাজি করতো? চিন্তাও ছিল না তাদের সে সমস্ত। কাজে এখন এই যে নতুন প্রজন্ম বলেন, ছাত্র যুবক, আগে যেভাবে রাজনীতির মধ্যে আসতো এবং তার মধ্যে একটা বড় অংশ প্রগতিশীল বিপ্লবী রাজনীতির মধ্যে, সেটা তো এখন নেই। এখন তো খালি ফুর্তিবাজি, কি করে নিজের টাকা পয়সা হবে, কি করে নিজের ক্যারিয়ার হবে, এই চিন্তাতেই একদম মশগুল। এবং আপনি দেখেন যে ছাত্ররা যে সমস্ত বিষয় নির্বাচন করে ইউনিভার্সিটিতে, খালি তার চাকরি কীভাবে হবে এই চিন্তা। তাছাড়া আপনার এখন রাজনীতির সংগ্রামে পাবেন না, কিন্তু আপনি ভালোবাসা দিবসে দেখবেন যে রাস্তায় হাঁটা যাচ্ছে না। হ্যাঁ, তারপরে এই যে অবস্থা, এটা কিন্তু আসল ক্রাইসিস। তবে এই ক্রাইসিসটা চলে যাবে আরও সমাজের সংকট গভীরতর হলে, যখন দেখবে চোখে আরো অন্ধকার। এটা কতদিনের মধ্যে আসবে সেটা 5 বছর আরো একটু খারাপ হইতে হবে স্যার আমাদের। হ্যাঁ, না না, তা নাহলে তো হবে না। যখন এরা দেখবে যে তাদের সামনে আর কিছু নেই, তাদের সামনে নেই, তখন তো তারা আসবে। এখনো এই সময়টা আসে নাই মানে এখনো তো করে খাচ্ছে না। এই যে উনি বললেন যে মিডল ক্লাস কি কিছু পায়নি? খালি কি বড় বড় লোকরা হাজার হাজার কোটি টাকা মালিক তারা পাচ্ছে, অন্য মিডল ক্লাস কি পায়নি? পেয়েছে। কিন্তু পেতে পেতে যেটা হচ্ছে, এখন দেশে কোনো কাজ নাই, রপ্তানি হচ্ছে তারা সব রকমই। তো খালি যে গরিব লোকরা কারখানায় রপ্তানি হচ্ছে তা না, তো সব রকম মেধা রপ্তানি হচ্ছে। কিন্তু তাহলে এই যে ক্রাইসিসটা শুধু তাই নয়, এখন কিন্তু একটা যে ভালো জিনিস কিছুটা দেখা যাচ্ছে, যে কিছুটা লেখাপড়ার চর্চা করছে, কিছু যুবকদের মধ্যে একটা চিন্তা ভাবনা আসছে। এবং আমাদের দেশে যেটা একটা হয়, হঠাৎ করে কিছু হয় না, পুঞ্জীভূত কতগুলো ক্ষোভ, 52 সালে যেটা হয়েছে, আপনার 69 সালে হয়েছে, 71 সালের মার্চ পর্যন্ত হয়েছে, আবার একভাবে দেখা গেছে যে 90 সালে হয়েছে, হঠাৎ একটা আপরাইজিং। কিন্তু আমরা দেখেছি যে অতীতে এই যে গণ অভ্যুত্থান যাকে বলে, সেরকম অভ্যুত্থান হয়ে কিন্তু যারা ক্ষমতায় আবার এসছে, তারা কিন্তু যাদেরকে তাড়ানো হয়েছে তারাই কিন্তু, আমেরিকা যেমন এখন মোবারককে তাড়িয়ে আবার আর্মিকে ধরে উল্টোভাবে আবার এই জিনিস হয়েছে আর কি। তো এখন এখানে তো এমন অভ্যুত্থান হতে হবে যাতে জনগণই ক্ষমতায় আসে। তার জন্য এই যাদের কথা বললাম, যে যুবক, নবীন, ছাত্র, তারা যে একটা প্রগতিশীল প্রক্রিয়ার মধ্যে এসে যদি একটা ক্ষমতার যে চরিত্র, এইটা যদি পরিবর্তন করার জন্য না নামে, তাহলে কিন্তু শুধু অভ্যুত্থান করলে তো কিছু হবে না। তার মানে, এবং আপনি আশাবাদী যে এটা হবে? এটা হতে হবে, কারণ একটা সমাজ তো আর এইভাবে দীর্ঘদিন চলতে পারে না। ফরহাদ ভাই, দেখেন, রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে যদি আমরা মনে করি যে সংখ্যাগরিষ্ঠতা, এটা বাঙালি মুসলমানদের ছিল,
এরা কিন্তু ইংরেজি শেখা শুরু করেছে 20 সাল থেকে, খুব বেশি দিনের কথা না। এই মধ্যবর্তী শ্রেণীর গড়নটা কিন্তু এই 20 সালের দিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন ধরতে পারেন, 20 সাল থেকে 71 সাল খুব বেশি দিন না, 51 বছর। 51 বছরে কিন্তু তারা নিজের দুনিয়াটা কিন্তু রাষ্ট্র কিন্তু তারা কায়েম করে ফেলতে পেরেছে, খুব চারটিখানি ব্যাপার না ওটা। এবং আমি মনে করি 40 বছর যারা এত অস্থির হয়ে যাচ্ছেন, এটাকে এমন কোনো একটা দেশ গঠনের জন্য, একটা জাতির গড়ে তুলবার জন্য তার চিন্তা চেতনাকে পরিশুদ্ধ করে ভেবে ভুল থেকে শিখে এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় বলে আমি মনে করি না। আমি মনে করি যে এখন যে গোলকায়নের যে যুগে আমরা বাস করছি, যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলি, দ্রুতবেগে তার যে রূপান্তরগুলো ঘটছে, তরুণ যারা আসছে তারা নতুন করে চিন্তা করতে তারা শিখছে, যেসব ইডিওলজিক্যাল ক্রাইসিসগুলো ছিল এমনকি বামপন্থীদের বলুন বা বিপ্লবী রাজনীতির, সেটাও আন্তর্জাতিক ক্ষেত্রে যে আমরা দেখেছিলাম যে তার একটা বোধহয় আর এই পুঁজিতন্ত্রই বোধহয় একমাত্র শেষ ইতিহাসের নিয়তি, এটা ভেঙে যাচ্ছে খুব দ্রুত। এবং একই সঙ্গে বিশ্ব থিয়েটার যেটাকে বলি, সারা পৃথিবীর যে ঘটনা বলি, যে মূল নাটক, এই নাটকটা অভিনীত হবে আগামী দিনে কিন্তু এশিয়ায়। এবং আপনি খুব আশাবাদী এটা আমি আমাদের মনে দেশে। করি সেক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমি অত্যন্ত নিশ্চিত এ ব্যাপারে। আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমরা অনেক আশার কথা শুনলাম। আজকের অনুষ্ঠানে আসার জন্য জনাব বদরুদ্দীন উমর, জনাব ফরাদ মাজার, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।